তাহলে আজকে হচ্ছে আমাদের জিরো লাস্ট ক্লাস। এই ক্লাসে যে যে টপিক গুলো আমরা দেখবো সেটা প্রথমত হচ্ছে মেক অ্যান এক্সপেন্স ক্লেইম। ঠিক আছে, এক্সপেন্স ক্লেইম জিনিসটা কি, এক্সপেন্স ক্লেইম কিভাবে করে সেটা আমরা দেখার চেষ্টা করব। তারপরে হচ্ছে ব্যাংক ক্রেডিট কার্ড রিকনসিলিয়েশন, পেপাল রিকনসিলিয়েশন, তারপরে হচ্ছে লোন অ্যামোর্টাইজেশন, যেটা আমরা কুইক বুকসে দেখে আসছিলাম কিভাবে বাজেট রেডি করতে হয়, তারপরে হাউ টু কানেক্ট জেরো উইথ হাবডক। ডেক্সটের সাথে কুইক বুকস এর কানেক্টিভিটি আমরা দেখে আসছিলাম। আজকে আমরা দেখবো হাবডগের সাথে জেরো কানেক্টিভিটি। ঠিক আছে, তো আসেন সবার আগে আমরা এক্সপেন্স ক্লেইম করার চেষ্টা করব। এখন এক্সপেন্স ক্লেইম জিনিসটা কি সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানে অনেক ধরনের এমপ্লয়ি থাকে, তাই না? তারা কি করে, তারা বাইরে যায় প্রতিষ্ঠানের স্বার্থে, অনেক খরচগুলো তারা নিজ নিজ থেকে পকেট থেকে দিয়ে দেয়, তাই না? নিজ পকেট থেকে কি দিয়ে দেয়। তো এখন পরে যখন সে প্রতিষ্ঠানে ফিরে আসে তখন সে কি করে, একটা বিল করে, বিল করে সেই টাকাটা নিয়ে নেয়, তাই তো? সেটাকেই কি বলা হইতেছে, এক্সপেন্স ক্লেইম। এখন এক্সপেন্স ক্লেইমটা আমরা কিভাবে করব, আমরা জেরো ড্যাশবোর্ড থেকে বিজনেসের আন্ডারে এক্সপেন্স ক্লেইম নামে একটা অপশন আছে, সেখানে চলে যাব। তাহলে এই ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারে এক্সপেন্স ক্লেইমটা কিভাবে হয়, আপনার যে এমপ্লয় আছে তার মোবাইলেও জেরো নামক একটা অ্যাপস ইনস্টল করা থাকবে। সেই অ্যাপের মাধ্যমে তখন যে সে খরচটা করছে সাথে সাথে সেটা ছবি তুলে সে পোস্ট করে দিবে বা সে ওখানে দিয়ে দিবে। দেওয়ার ফলশ্রুতিতে কি হবে, তো দেওয়ার ফলশ্রুতিতে কি হবে, আপনি জিনিসটা দেখতে পাবেন সেটা এক্স্যাক্টলি কি ঘটতেছে, সেখান থেকে কিভাবে ঘটতেছে। ঠিক আছে, তো এখন এরপরে এইখান থেকে এক্সপেন্স ক্লেম আপনি দিতে পারবেন। ওটা নিয়ে সময় অফ থাক, অফ থাক, অফ রাখেন। আচ্ছা, তাহলে আসেন সর্বপ্রথম আমরা স্টার্ট ট্র্যাকিং ইওর এমপ্লয়িজ এক্সপেন্স, এটা ছেড়ে রাখেন। এসি 18-তে আছে, এটা আচ্ছা, সেট আপ এক্সপেন্সে আমরা যদি যাই, হুম, এখানে বলতেছে কয়েকটা জিনিস একটু ভালো করে খেয়াল করেন, কয়েকটা জিনিস ভালো করে খেয়াল করেন। এক্সপেন্স সেট আপ করতে গেলে বা এক্সপেন্স ক্লেম করতে গেলে যে জিনিসটার এখানে চারটা জিনিসের প্রয়োজন। একটা হচ্ছে রিসিপ্ট স্ক্যানিং, মানে আপনার এমপ্লয়ি যে রিসিপ্টটা নিছে দোকানদারের কাছ থেকে সেটাকে স্ক্যান করতে হবে। এই যে দেখেন খুব সুন্দর করে একটা মোবাইল দিয়ে স্ক্যান করার একটা ছবি দিয়ে দিচ্ছে, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে এক্সপেন্স ক্লেইম অ্যাকাউন্ট, মানে কোন অ্যাকাউন্টে এক্সপেন্স ক্লেইমটা করবেন। তারপরে হচ্ছে মাইলেজ ক্লেইমস অ্যাকাউন্ট, মাইলেজ ক্লেম কিভাবে করবেন। তারপর রোজ ফর ইওর টিম, এই টিমের জন্য আপনার কি কাজ। তা আসেন সবার আগে আমি আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি, এই ঘটনাটা দিয়ে আমরা এক্সপেন্স ক্লেম করব। জেনোভা কম্পিউটার্স লিমিটেড, সেটা হইতেছে কি কম্পিউটারে বিজনেস করে, তাই না? সে চাচ্ছে সে লন্ডনের পার্কে একটা সে সেমিনার আয়োজন করবে, লন্ডন পার্কে একটা সেমিনার আয়োজন করবে। সেমিনারের জন্য সে কি করতেছে, তার এমপ্লয়ি সেমিনারের জন্য যাতায়াতের জন্য কিছু ভাড়া ব্যবস্থা করছে, বা যাদেরকে ইনভাইট করছে তারা যদি আসে, ধরেন তারা আপনার সেমিনারে অংশগ্রহণ করতেছে, এখন যারা ওই দেশের ভিতর থেকে আসবে তাদেরকে একটা অ্যালাউন্স দেওয়া হবে, খরচ দেওয়া হবে, সেটাকে বলা হবে ট্রাভেল এক্সপেন্স, সেটা ন্যাশনাল। আর ধরেন বাইরের থেকে যদি কোনো মানে আর কি ফরেন ডেলিগেটস আসে, তাদেরকে আপনি ট্রাভেল অ্যালাউন্স দিবেন, সেটা ট্রাভেল ইন্টারন্যাশনাল নামে। ঠিক আছে, তারপরে ওই অনুষ্ঠানে যারা আসবে তাদেরকে আপনি কি করবেন, একটা স্ন্যাক্স এর ব্যবস্থা করবেন, সেটার নাম হবে মিলস অ্যান্ড এন্টারটেনমেন্ট। তারপরে যারা আসবে তাদেরকে একটা গিফটের ব্যবস্থা করবেন, গিফট অ্যান্ড ডোনেশন নামে। তাহলে কি কি জিনিস ঘটতেছে এখানে, আরেকটা জিনিস ঘটবে, আপনি যে যে লন্ডন পার্কটা ভাড়া নিচ্ছেন আপনার সেমিনার করার জন্য, ওই পার্কের যে স্বত্বাধিকারী তাকে কি আপনাকে একটা ভাড়া দিতে হবে, সেটাকে বলা হবে কি হল রেন্ট, বা কম মানে আর কি ওই জায়গার কোন একটা রেন্ট বলা হবে। ঠিক আছে, তাহলে কয়টা জিনিস ঘটলো এখানে, ঘটলো হচ্ছে আপনি যেই জায়গাটা ভাড়া নিচ্ছেন, কনভেনশন হল রেন্ট হইতে পারে বা রেন্ট হইতে পারে, হল রেন্ট হইতে পারে, ওই জায়গার একটা ভাড়া দিচ্ছেন। তারপরে হচ্ছে যারা ট্রাভেল করতেছে তাদেরকে আপনি কি করতেছেন,
এক্সপেন্স করতেছেন একটা ট্রাভেল ন্যাশনাল, ট্রাভেল ইন্টারন্যাশনাল নামে। তারপরে যারা অনুষ্ঠানে আসছে তাদেরকে আপনি একটা গিফট দিতেছেন, সেটা গিফট অ্যান্ড ডোনেশন নামে যাবে। তারপরে যারা আসতেছে তাদেরকে আপনি একটু স্ন্যাক্স এর ব্যবস্থা করতেছেন, খাবার বা শুকনা খাবার বা পানি এরকম কিছু ব্যবস্থা করতেছেন, সেটা মিলস অ্যান্ড এন্টারটেনমেন্ট নামে যাবে। তাহলে এই যে টোটাল যে জিনিসটা বা টোটাল যে সিনারিওটা, এই সিনারিওটা কিভাবে আমরা এক্সপেন্স ক্লেম করব, মানে টোটাল জিনিসটা কি ঘটে যাবে, আপনার এমপ্লয় কি সে তার পকেট থেকে দিয়ে দিচ্ছে, দিয়ে দেওয়ার পরে তারপরে কি হবে, আপনার কাছে এসে সে বলবে যে আমি এই খরচগুলো করছি, আমি বিল দিলাম, আপনি আমাকে টাকাগুলো দেন, তাই না? এই প্রসেসটাই আমরা এখন দেখব। তাহলে সর্বপ্রথম কি রিসিপ্ট স্ক্যানিং করতে হয়। এই যে আপনার এমপ্লয়ের হাত, সে হাতের মধ্যে একটা মোবাইল ফোন আছে, সেটাকে দিয়ে সে স্ক্যান করতেছে, তাই তো? আচ্ছা, তাহলে এখন যেহেতু আমাদের কাছে কোনো রিসিপ্ট নাই, আমরা সেটাকে করতে পারতেছি না। ওকে, কন্টিনিউ দিব অফ করে। এবার এক্সপেন্স ক্লেইম অ্যাকাউন্ট, এক্সপেন্স ক্লেইম করতেছে কি কি জিনিস এক্সপেন্স করলাম, হল রেন্ট, তাই না? হল রেন্ট, তাই তো? এটা নামে কি কোনো চার্ট অফ অ্যাকাউন্ট আছে, দেখাচ্ছে? তারপরে হইতেছে ট্রাভেল, যদি আমি একটু দেখি, ট্রাভেল ন্যাশনাল আছে, ইন্টারন্যাশনাল আছে, তাই তো? তারপরে দেখি গিফট অ্যান্ড ডোনেশন, গিফটস অ্যান্ড ডোনেশন নামেও নাই। তারপরে হচ্ছে মিলস অ্যান্ড এন্টারটেনমেন্ট, তার নামেও নাই। তাহলে এগুলোর নামে আমরা কি করব, আগে চার্ট অফ অ্যাকাউন্ট গুলো খুলে ফেলি, হ্যাঁ? তো আসেন আমরা আপাতত পক্ষে চার্ট অফ অ্যাকাউন্টে যাই, এখানে আবার পরে ফেরত আসবো। অ্যাকাউন্টিং এর আন্ডারে অ্যাডভান্স অপশনে আমরা চলে যাব, সেখান থেকে চার্ট অফ অ্যাকাউন্ট যথারীতি আমাদের পাবো আমরা। এবার যাব আমরা এক্সপেন্সে, আমরা একটু ডুপ্লিকেট করে নিই। ওকে, এক্সপেন্সে দেখি আমরা কোন হেডটা ফাঁকা আছে, 330 থেকে ফাঁকা আছে, তাই না? 330 থেকে আমরা দিতে পারি 330, তাহলে আমরা দিব হচ্ছে এক্সপেন্স 330। প্রথমে আমরা কি করব, হল রেন্ট দিব, তাই না? হল রেন্ট, বা এটাও দিতে পারি ভেন্যু রেন্ট, তাই না? ওই যে ভেন্যুটা ভাড়া নিচ্ছি, ওই ভাড়ার খরচ, দ্যাটস ট্রু। ওকে, আমরা ভেন্যু রেন্টটাকে কপি করে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে এটা আপাতত পক্ষে নোভেট দিয়ে সেভ করে দিলাম 330, হ্যাঁ। এরপরে আসেন আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করব এক্সপেন্স নামে, 331 মিলস অ্যান্ড এন্টারটেনমেন্ট, অ্যান্ড এন্টারটেইনমেন্ট, তাই তো? মিলস অ্যান্ড এন্টারটেইনমেন্ট দিলাম, ট্যাক্স হচ্ছে নো ভ্যাট। এরপরে আসেন আরেকটা এক্সপেন্স অ্যাড করব 332 গিফট অ্যান্ড ডোনেশন, তাই না? বুঝলাম না, কই গেল? গিফট অ্যান্ড ডোনেশন আপাতত পক্ষে নো ভ্যাট দিব, সেভ করে দিলাম। তাহলে ট্রাভেল গুলো তো আছে, তাই না? আর তো আমার প্রয়োজন নাই, আছে কি আর বলেন তো? এই সিনারিও অনুযায়ী ভেন্যুর দিলাম, গিফট অ্যান্ড ডোনেশন দিলাম, মিলস অ্যান্ড এন্টারটেনমেন্ট দিলাম, তারপর ট্রাভেলের ওইদিকে আছে। এবার চলে আসি আমরা আমাদের এক্সপেন্স ক্লেইমে, বিজনেসের আন্ডারে আমরা এক্সপেন্স ক্লেইমে চলে আসব। সেইখান থেকে সেট আপ এক্সপেন্সে যাব, আপাতত পক্ষে এনেবলটাকে ডিসেবল করে দিব। এখানে প্রথমে বলছে এক্সপেন্স ক্লেম, আমরা কিসে কিসে এক্সপেন্স ক্লেম করব, ভেন্যু রেন্টে, তাই না? তারপর কি মিলস অ্যান্ড এন্টারটেনমেন্ট, তারপর গিফট অ্যান্ড ডোনেশন, এই তিনটেই তো, তাই তো? ট্রাভেল তো হচ্ছে মাইলেজে যাবে, মাইলেজ, ঠিক আছে? এই যে ইউজ 3 অ্যাকাউন্ট ফর এক্সপেন্স ক্লেম। এরপর আসেন মাইলেজ ক্লেম, মাইলেজ মানে হইতেছে সে ট্রাভেল রিলেটেড। ট্রাভেল আমরা একটু দেখি, ট্রাভেল কোথায় আছে, ট্রাভেল ন্যাশনাল, ট্রাভেল ইন্টারন্যাশনাল, এরপরে বলছে রোলস ফর ইয়ার টিম, আপনি এইখানে কি হিসেবে আছেন, অ্যাডভাইজার হিসেবে, তাই না? ওই যে আমরা প্রথম ক্লাসে ইউজার অ্যাক্সেস থেকে নিয়েছিলাম বিজনেস
যে অ্যাডমিন অ্যাক্সেস সেটা। তাহলে আপডেট রোল ফর ওয়ান মেম্বার। ওকে, এক্সপেন্স সেট আপ হয়ে গেছে। এবার আমরা এক্সপেন্স সেন্টারে চলে যাব। এই যে দেখেন আমার প্যানেলটা কি ওপেন হয়ে আসছে। এখানে ইউ ইওর ওন, তারপরে টু রিভিউ, টু পে, এভাবে করে প্রত্যেকটা অপশন আছে। আচ্ছা, এবার আসেন দেখেন নিউ এক্সপেন্সের পর ড্রপ ডাউনে ক্লিক করলে এক্সপেন্স ক্লেম, মাইলেজ ক্লেম। তাহলে আমরা এক্সপেন্স ক্লেম করব সবার আগে কি ভেন্যুর খরচ দিতে হবে না? এই যে দেখেন বাম পাশে কি একটা আপলোড অ্যান ইমেজ নামক অপশন আসছে না? এটা মানে কি ওই যে আপনার যে এমপ্লয়ি সে যে ভাড়াটা দিচ্ছে সেটার একটা তো ছবি থাকবে। ওই ছবিটা সে ফোন দিয়ে স্ক্যান করে ছবি তুলে এখানে আপলোড করে দিতে পারে। আচ্ছা, ধরলাম সে ভেন্যু রেন্ট দিছে হচ্ছে 1000 জিবিপি। ঠিক আছে, ডেসক্রিপশন ভেন্যু কস্ট ফর সেমিনার, সেমিনারের জন্য ভেন্যুর কস্ট করছে। স্পেন্ড, হোয়ার ইট ইজ স্পেন্ড, এটা কোথায় আপনি সেমিনারটা কোথায় করতেছেন? লন্ডন পার্ক, লন্ডন পার্কে সেমিনারটা করতেছেন। ওকে, কবে করতেছে? জানুয়ারি, জানুয়ারি না, কোনো ডেট দিব, জুন মাসের, জুনের 1 তারিখে। অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্টে যাবে? ভেন্যু রেন্ট নামে, তাই না? আচ্ছা, এইখানে দেখেন খুব সুন্দর করে 1000। এখন এটা কি নো ভ্যাট? যদি ভ্যাট থাকে তাহলে এখান থেকে অপশনে ক্লিক করে যে ভ্যাটটা থাকবে সেই ভ্যাটটাকে সিলেক্ট করে দেবেন। আমরা ধরতেছি ভ্যাট সহই এটা 1000 আমাকে দিতে হয়েছে। তো এইভাবে আমরা ইনক্লুডিং ট্যাক্স ধরবো। এইখানে আমরা দিব হচ্ছে সাবমিট। দেখি সাবমিট, সরি, সেভ অ্যাজ ড্রাফট দিলে কোথায় যায়? এই যে ড্রাফট আকারে ইওর ওন অপশনেই বসে থাকে। এখন এটাকে আপনি চাইলে থ্রি ডট থেকে এডিট করতে পারেন, ডিলিট করতে পারেন। তাহলে আমরা এটাকে কি করব? সাবমিট করে দেব। সাবমিট করলে সেটা কোথায় চলে যাবে? টু রিভিউ প্যানেলে। মানে আপনার এমপ্লয়ি ছবি তুলে দিছে, সে তার 1000 জিবিপি খরচ করে ফেলছে ভেন্যু রেন্টের জন্য। সে যখন সাবমিট করছে তখন আপনার কাছে সেটা চলে আসবে টু রিভিউ নামে। কি নামে? টু রিভিউ নামে। এরপরে আপনি এটাকে দেখবেন, বুঝবেন, বোঝার পরে এটা কি করবেন? এখান থেকে অ্যাপ্রুভ করে দিবেন। অ্যাপ্রুভ করে দিলেই সেটাকে কোথায় চলে যাবে? টু পে, পের অপশনে, তাই না? এখন তো পে করতে হবে। এই যে দেখেন পে করার জন্য আপনাকে একটা বলতেছে ভিউ বিল, অবশ্যই বিলে চলে যাবেন। এই যে বিলে চলে গেছেন না? দেখেন খুব সুন্দরভাবে চলে আসছে না? বিল ক্রিয়েট হয়ে গেছে না? নরমালি তো তাই করে, এমপ্লয় আসে, কষ্ট করে বিল বানায়, তারপরে দেয়। আর এখন কি হলো, ডিজিটালাইজড হওয়ার মাধ্যমে ছবি তুললো, সেখান থেকে কি অটোমেটিক্যালি আমার কাছে চলে আসলো, আমি অ্যাপ্রুভ করলাম, সেটা অটোমেটিক্যালি বিলে কনভার্ট হয়ে গেল। এখন আমি তাকে মানে আর কি, জুন মাস ছিল না, এটা কি মাস ছিল? জুনের 1 তারিখ না? আচ্ছা, জুন, জুন 24-এর আমি তাকে 10 তারিখে পেমেন্ট করছি। কয় তারিখে? 10 তারিখে পেমেন্ট করছি। কোন ব্যাংক থেকে? আরবিএস, সরি, মঞ্জ ব্যাংক থেকে পেমেন্ট করছি। কত টাকা? সম্পূর্ণ টাকাই। যদি কম বেশি করেন, কম বেশি এডিট করে দেবেন। এই যে অ্যাড পেমেন্ট। তাহলে এটা দ্বারা কি দাঁড়ালো? আপনি আপনার এমপ্লয়কে 1000 জিবিপি সে যে এক্সপেন্স ক্লেম করছে তার জন্য আপনি পে করে দিচ্ছেন। আমরা যদি ওইখানে কম দিতাম তাহলে কি ওই সেই টাকাটা আবার ডিউ হয়ে থাকতো? হ্যাঁ, পরে আবার তাকে বিল করে আবার দিতে হইতো। ঠিক আছে, অনেক সময় বিল কাটে। হ্যাঁ, অনেক সময় বিল দেখা যায় যে মানে অনেক সময় কাটাতে পারে, ওটা কিভাবে বিল কাটা? মনে করেন 1000 টাকা মনে হচ্ছে সে বিলটা ভুল করছে, সে বেশি করে ফেলে, মানে বিল বেশি করছে, পরবর্তীতে এসে আবার এডিট করে ওই বিলের ভিতরে গিয়ে এডিট করে আবার আপডেট করে দিতে হবে। ঠিক আছে, এডিট অপশনে যেতে হবে। ওকে, তাহলে আমরা একটা এই যে দেখেন এখন কি লেখা আসছে? ডান আসছে না? ডান মানে কি আমি সম্পূর্ণ জিনিসটা পেমেন্ট করে দিচ্ছি। তাহলে আমি একটা দেখালাম। আপনারা আর কি কি করবেন? মিলস এন্ড এন্টারটেইনমেন্টের জন্য একটা করবেন, গিফট এন্ড ডোনেশনের জন্য একটা করবেন। ঠিক আছে, তাহলে আপনাদের এক্সপেন্স ক্লেম হবে কয়টা? 3টা। আমি এখন একটা মাইলেজ ক্লেম করে দেখাবো। ঠিক আছে, মাইলেজ ক্লেম। এই যে মাইলেজ ক্লেম, সে যে ভাড়া দিছে না, অবশ্যই তো সে ভাড়া দিবে।
ওটার একটা ছবি থাকবে না, এই ছবিটাই সে আপলোড করে দেবে। সে কত কিলোমিটার গেছে, ধরলাম সে 10 কিলোমিটার সে যাতায়াত করছে, প্রতি কিলোমিটারের জন্য সে 10 জিবিপি করে তার কাটছে। মানে সে যে বাসে হোক বা যেভাবেই সে যাতায়াত করুক না কেন, সে 10 মাইল সে যাতায়াত করছে, প্রতি মাইলে সে 10 জিবিপি করে তার চার্জ কাটছে। এখন এখানে ডিসক্রিপশন কি দিবেন, ট্রাভেল এক্সপেন্স ফর সেমিনার। ওকে, তারপর কবে ট্রাভেল করছেন, 2024 যাই, জুন মাসের 6 তারিখে ট্রাভেল করছেন, সেমিনারের জন্য আপনি গেছেন। ওকে, অ্যাকাউন্ট কোনটা হবে, যদি দেশের ভিতরে হয় ন্যাশনাল, দেশের বাইরে হলে ইন্টারন্যাশনাল। আমি ন্যাশনাল দিয়ে করলাম। ঠিক সেম ভাবেই এই যে দেখেন 10 মাইল গেছে, 10 জিবিপি করে রেট, তাহলে টোটাল কত চার্জ কাটবে, 100, তাই না? এই যে 100 করে আপনি সাবমিট করে দেন। এই যে সাবমিট করলে এটা কোথায় থাকবে, টু রিভিউ প্যানেলে। সবকিছু দেখাটাকে ওকে আছে, তাহলে আপনি অ্যাপ্রুভ করে দিবেন। অ্যাপ্রুভ করলে সেটা চলে যাবে টু পে অপশনে, সেখান থেকে আপনি এটাকে ক্লিক করে ওপেন করতে পারবেন। ঠিক আছে, আমি কি কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, তো এইভাবে করে আমরা কি করতে পারবো, এভাবে করে আমরা মাইলেজ ক্লেম করতে পারি, মানে কত যাতায়াত ভাড়া বাবদ গেছে সেটা করতে পারি। তারপরে কত, হ্যাঁ, এখন 100 জিবিপি, এখন পে করতে হবে না, এই যে পে করার অপশন আসছে। তখন আসে নাই কেন, কারণ একটু রিলোড দিতে হবে। এখন এই যে 100, এমন হইতে পারে আপনি 100 তাকে এখন দিচ্ছেন না, আপনার ফান্ডে টাকা নাই, আপনি তাকে বলছেন যে ভাই আপনি আপাতত অর্ধেক নিয়ে যান, 50 দিচ্ছেন তাকে, হইতে পারে না, 50 দিচ্ছেন, বাকি 50 ডিউ থাকবে। কয় তারিখ, আবার দিতে হবে। হ্যাঁ, পেমেন্ট বাকি অর্ধেক দেখাবে, বাকি অর্ধেক পেমেন্ট করবে। হ্যাঁ, এটা দিছেন আপনি জুনের 20 তারিখ, কোথা থেকে দিছেন, আরবিএস মঞ্জু ব্যাংক থেকে, অ্যাড পেমেন্টে চলে যাবে। এই যে দেখেন, এই যে 50 দেখছেন হয়ে গেছে, এই যে এক্সপেন্স ক্লেম নামে, বুঝাইতে পারছি? এইভাবে করে আপনারা এই সিনারিওটা থেকে এক্সপেন্স ক্লেম করে আমাকে দেখাবেন। আমি আপনাদের সিনারিওটা ব্যাখ্যা করছি, কি কি জিনিস চার্ট অফ অ্যাকাউন্ট হবে এক্সপেন্সের জন্য, ট্রাভেলের জন্য। হ্যাঁ, নেক্সট পেমেন্টে করলে আবার আগের মতো দিয়ে চলে যাবে। তাহলে আমরা এক্সপেন্স ক্লেম দেখলাম। ওকে, এরপরে আসেন লোন অ্যামোর্টাইজেশন, তাই না? কনভেন্স, হ্যাঁ, মাইলেজ। আমরা এখন দেখব হচ্ছে লোন অ্যামোর্টাইজেশন। আল্লাহ আকবার, মনে পড়ে সে ফাইলের কথা। হুম, এবার এটা কিন্তু 4.5 লাখ, 36টার মধ্যে দিতে হবে 5.5% হার। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে কেমনে করবেন, জার্নালে তো ব্যাংক নাই ভাই, জার্নালে তো ব্যাংক নাই আপনার কাছে। আমরা কুইকবুকস অনলাইনে 2টা জার্নাল দিছিলাম, কারণ আপনাদের সুবিধার্থে অ্যাকাউন্টস পেয়েবল আর ওই ইন্টারেস্ট পেয়েবলের প্রবলেম থেকে বাঁচার জন্য জার্নাল দিছি, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর কি ব্যাংক লোন ক্রেডিট, তাই তো? ব্যাংক লোন নামে আগে অ্যাকাউন্ট সৃষ্টি করছিলাম, তারপরে আবার একটা জার্নাল দিছিলাম পেমেন্টের, ইনস্টলমেন্ট পেমেন্টের সময়। তখন জার্নালটা এটা ছিল যে মানে আর কি ব্যাংক লোন ডেবিট, আর যে ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করছি সে ব্যাংক ক্রেডিট। কিন্তু আমরা জাবেদাতে তো ব্যাংক পাবো না, তাহলে কি করতে হবে বলেন তো, ব্যাংক কই পাবো? ব্যাংক থেকে টাকা দিতে হলে ব্যাংকে কোন অপশনে যেতে হবে, স্পেন্ড মানি ব্যবহার করে যেতে হবে। তাহলে এখানে আপনাকে একটা জার্নাল মারতে হবে, একটা স্পেন্ড মানি দিতে হবে। বুঝাতে পারছি? সেম জিনিসই, একবার কুইক বুকসে যেটা করে আসেন 2টাই জার্নাল দিবেন, আর এখানে একটা জার্নাল দিবেন, একটা স্পেন্ড মানি দিবেন, এতটুকুই। তাহলে আসেন আগে আমরা এটা রেকর্ড করা দেখি। সেম ভাবে রেকর্ড করব ব্যাংক লোন নামে। তাহলে আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত
চার্ট অফ অ্যাকাউন্টসে, সেটা কোথায় পাবো? অ্যাকাউন্ট থেকে আমরা অ্যাডভান্স অপশনে যাইতে পারবো। অ্যাকাউন্টিং যেটা আছে, এটা হচ্ছে ফেভারিট করা ভাই, ফেভারিট লিস্টেড। এই যে দেখেন, আমি আপনাকে যদি দেখাই, এই যে এখানে কনভার্সন ব্যালেন্স আমি ফেভারিট করি, দেখেন। এখন যদি আমি ক্লিক করি, নিচে দেখেন কনভার্সন ব্যালেন্স চলে আসে, এগুলো হচ্ছে ফেভারিট, এই যে স্টার মার্ক দেওয়া। হ্যাঁ, ফেভারিট করা মানে কি, আপনি সেটাকে বুকমার্ক করে রাখেন। তাহলে আসেন চার্ট অফ অ্যাকাউন্টস আমরা চলে যাই, সেখান থেকে আমরা অ্যাড ব্যাংক লোন করব। ব্যাংক লোন কি আমার লায়াবিলিটি, তাই না? কি লায়াবিলিটি? নন কারেন্ট লায়াবিলিটি। আচ্ছা, লায়াবিলিটির কত অপশন একটু খেয়াল করে আসি আমি। কত নাম্বার দিব? 807 দিই। কোড নাম্বার 807। এটা নাম দিব হচ্ছে ব্যাংক লোন। নোভেট দিয়ে সেভ করব। আচ্ছা, 807, তাই না? এখন এটার ওপেনিং ব্যালেন্স আনতে হবে ভাইয়া। ওপেনিং ব্যালেন্স কিভাবে আনবো? কেউ এনি আইডিয়া? পাবো, রিসিভ মানিতে পাবো? ব্যাংক লোন নামে কোনো কিছু থাকবে? দেখেন তো, আপনাদের কথা অনুযায়ী যদি আমি আগাই, আছে কি ব্যাংক লোন নামে? হ্যাঁ, ওপেনিং ব্যালেন্স দেওয়ার আরেকটা অপশন কি ছিল? কনভার্সন ব্যালেন্স, না নাই? এটা তো ব্যাংক লোন ভাইয়া, নট ব্যাংক। এবার দেখেন, এই যে শো অল অ্যাকাউন্টে যাবো, এখানে দেখেন তো কত নাম্বার দিয়ে সেভ করছিলাম ব্যাংক লোনটা ভাই? 807 না? এই যে ব্যাংক লোন আসে ট্রায়াল ব্যালেন্সের মতো, কত লোন অ্যামাউন্টটা ছিল? কত শিওর শাকিল ভাই? 4,50,000। আরে, এত দায়ভারের নিচে রাখবেন কোম্পানিকে? 4,50,000 তাহলে তাহলে এটা কি, এই কনভার্সন ব্যালেন্সটা হচ্ছে আপনার কি শো অল অ্যাকাউন্ট দিলাম, শো অল অ্যাকাউন্ট দেওয়ার ফলে সব অ্যাকাউন্ট চলে আসছে, ঠিক আছে? এখন এই 4,50,000 ক্রেডিট হয়েছে, তাহলে ডেবিট তো আপনাকে আরেকটা করতে হবে। ডেবিট কি করবেন? হুম, বলেন। এখানে দুইটা ওয়েতে করা যায়, এখানে দুইটা ওয়েতে করা যায়। একটা হচ্ছে আপনি ব্যাংক থেকে আনতে পারেন, ঠিক আছে? ব্যাংক থেকে আনতে গেলে আপনি কি করতে হবে? ব্যাংকটাকে ক্রেডিট করে দিতে হবে, তাই তো? এখানে ব্যাংকে আছে, দেখেন তো, এই যে আরবিএস ব্যাংক ক্রেডিট, মানে ওই আরবিএস ব্যাংক থেকে ব্যাংক লোনে আনছেন। বা এটা হইতে পারে মালিক নিজে নিয়ে আসছে, তখন ক্যাপিটাল দিয়ে দিতে হবে, তাই না? দুটার যে কোনো একটা দিয়ে আপনি করতে পারেন। তাহলে আমি আপাতত পক্ষে ক্যাপিটাল দিয়ে করলাম, হ্যাঁ। 4,50,000, দুইটাই রাইট। এই যে আমি এখন সেভ করে দিচ্ছি। তাহলে এবার আমি একটু যদি আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট দেখে আসি। ব্যাংক থেকে তো আনছেন আপনি। ব্যাংক লোন মানে কি? ব্যাংক না? আপনি এখানে আবার থার্ড পার্টি তো আর কেউ থাকবে না, থাকবে কি? আপনি তো ব্যাংক আনছেন, আমি তো বললাম হয় ব্যাংকটাকে ডেবিট করে দেন। একটু আগে কনভার্সন ব্যালেন্স দেখছেন না? দুইটা আলাদা আলাদা ব্যাংক ছিল, মঞ্জ ব্যাংক আলাদা ছিল, আপনি দুই জায়গা থেকে আনতে পারতেন। একের অধিক না, 10-এর অধিক হইলেও সমস্যা নেই, ঠিক আছে? এই দেখেন আমাদের ইয়ার টু ব্যালেন্সের ডেট চলে আসছে, অ্যামাউন্ট চলে আসছে 4,50,000, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন, ওকে,
এরপরে আসেন ইন্টারেস্টের জন্য আমার জার্নাল দিতে হবে। পেমেন্টের ডেট কবে? জানুয়ারি 1, 2023, তাই তো? তাহলে ডিসেম্বর 31 তারিখে তো আমার সুদটা বকেয়া হয়েছে না? হ্যাঁ, ডিসেম্বর 31, 2022। ওকে, আমরা একটু জার্নালে যাওয়ার চেষ্টা করি, প্লাসের আন্ডারে ম্যানুয়াল জার্নাল। আচ্ছা, ইন্টারেস্ট এক্সপেন্স নামে কি আছে কিছু? ইন্টারেস্ট পেইড আছে, আচ্ছা। ওকে, ইন্টারেস্ট ইন্টারেস্ট অ্যাক্রুড ফর দ্য মান্থ অফ জানুয়ারি 2022, তাই না? 2022 সালে, সরি ডিসেম্বর 2022 না 23, ইন্টারেস্ট অ্যাক্রুড। দেখেন অটোমেটিক্যালি কি আপনার ন্যারেশন চলে আসে, এই যে দুইটা অপশন আমরা অন করে রাখছি। তাহলে আমরা দিব ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট বা ইন্টারেস্ট পেইড ডেবিট। আর কি করব বলেন? ব্যাংক লোন ক্রেডিট, তাই না? ব্যাংক লোন ক্রেডিট, নোভেট থাকবে জিবিপি 2062.50, এটাকে আমরা পোস্টিং করে দেব। আচ্ছা, ডেট স্যার ভুল হয়ে গেছে, ডিসেম্বর 2022, 31। ওকে, আমি এটা দ্বারা কি করলাম? ব্যাংক লোনটাকে বাড়ায় দিলাম, তাই তো? আচ্ছা, আমি অ্যাকাউন্টের আন্ডারে একটু অ্যাডভান্সে যাই, চার্ট অফ অ্যাকাউন্টসে। আচ্ছা, এই যে বেড়ে গেছে না? দেখেন তো অ্যামাউন্টটা বেড়ে গেছে, 4,52,062.50। এখন আমরা কি করব? একটা স্পেন্ড মানি করব, তাই না? একটা স্পেন্ড মানি করব, যে ব্যাংক থেকে আমি টাকাটা দিচ্ছি। ধরলাম মনজো ব্যাংক থেকে আমি টাকাটা দিচ্ছি, তাহলে মনজো ব্যাংকের এখানে এখন যে দিবে তার নাম আপনি লিখতে পারেন, ঠিক আছে? আর যদি চান মালিকের নাম লিখতে, ওনার দিয়ে আপনি লিখতে পারেন। তাহলে এটা কবে হবে? 2023-এর জানুয়ারির 1 তারিখ। এখানে লিখবো আমরা ইনস্টলমেন্ট অ্যামাউন্ট পেইড। পেইড কোয়ান্টিটি হচ্ছে 1, ইউনিট প্রাইস কত হবে? এখানে যে প্রাইসটা ছিল 13,588.16। আর এখানে অ্যাকাউন্টটা কি হবে বলেন তো? হ্যাঁ, ব্যাংক লোন, কারণ ব্যাংক লোন কমাইতে হবে আমার। সেভ। এবার আমরা আরেকবার একটু অ্যাডভান্সে যাব, চার্ট অফ অ্যাকাউন্টসে। কত আছে? দেখেন তো লাস্ট ব্যালেন্স মিলছে? হুম, মিলে গেছে লাস্টের ব্যালেন্স। তাহলে এইভাবে করে একটা রিসিভ মানি, সরি, একটা জার্নাল দিবেন আর একটা স্পেন্ড মানি করবেন। আচ্ছা, যতদূর পর্যন্ত করবেন ততদূর পর্যন্ত, তাই না? জুন মাসের পর্যন্ত। তাহলে 30টা জার্নাল, 30টা স্পেন্ড মানি, ঠিক আছে? ওকে, এরপরে আসেন বাজেট। বাজেটের জন্য কোথায় যাব বলেন?
কুইক বুকসে বাজেট নামে একটা আলাদা অপশন ছিল, তাই না? কিন্তু জেরোতে বাজেটটা আমরা পাবো হচ্ছে রিপোর্টে গেলে। রিপোর্ট কোন সেকশনে আছে? অ্যাকাউন্টিং এর আন্ডারে রিপোর্ট, তাই তো? খেয়াল করেন, এখানে ফাইন্ড এ রিপোর্ট লিখবো। তিন ধরনের প্যাটার্ন আছে বাজেটের: বাজেট সামারি, বাজেট ম্যানেজার, বাজেট ভেরিয়েন্স। ওকে, সামারি কাদের জন্য? যারা বাজেটটা রেডি করছে তারা শুধুমাত্র এটা দেখবে, সেটা তাদের জন্য কি বাজেট সামারি। আর বাজেট ম্যানেজার কি? যদি নতুন করে বাজেট তৈরি করে। আর বাজেট ভেরিয়েন্স হইতেছে যদি আপনার যে অ্যাকচুয়াল ফিগার আছে সেটার সাথে যে বাজেটের যে ফিগারটা আছে সেটার যে তুলনাটা, সেটা বাজেট ভেরিয়েন্স করবে। তাহলে আমাদের করতে হবে বাজেট সামারি। আমি কথা বুঝাইতে পারছি? বাজেট সামারি, আমরা বাজেট সামারিতে ক্লিক করব। আপনার অ্যাকাউন্টে যত ধরনের আপনি কাজ করছেন সব ইনফরমেশন গুলো এখানে সে সুন্দর করে সাজায় নিয়ে চলে আসবে। ওকে, বাজেট রেঞ্জ। আমরা যাব বাজেট ম্যানেজারে। সেখানে যাওয়ার পরে আমাকে সিলেক্ট করতে হবে ওভারঅল বাজেট। ঠিক আছে, ওভারঅল বাজেট স্টার্ট কবে থেকে শুরু হবে? বাজেট সামারিতে কি প্রত্যেক হেড গুলো দেখা যাবে না? ভাই বাজেট করতে হবে তো আগে, তাহলে না বাজেট সামারিতে পাবো, নাহলে তো পাবো না। আগে বাজেট বলেন। হ্যাঁ, এই যে দেখেন, এখন ইনফরমেশন আসছে না ফেব্রুয়ারি 24 থেকে। এখন আপনি চাচ্ছেন মে মাসের 24 থেকে আপনি ইনফরমেশন গুলাকে কাজে লাগান। ধরেন সেলস আছে কত? 2350। আপনি চাচ্ছেন মে মাসে সেটা করার জন্য 3000, তাই তো? কত? 3000 করার জন্য চাচ্ছেন। তারপরে যে একটা অ্যারো চিহ্ন আছে না, এই অ্যারো চিহ্নটায় ক্লিক করা মাত্র এইখানে দেখেন তিনটা অপশন, যেটা কুইক বুকসে ছিল না। এখানে কত সুন্দরভাবে বলতেছে অ্যাপ্লাই ফিক্সড অ্যামাউন্ট ইচ মান্থ। আপনি কি চান প্রতি মাসে এই 3000ই থাকুক? যদি 3000 চান, এটা চেয়ে জাস্ট অ্যাপ্লাই করে দেন। দেখেন প্রতি মাসে 3000 করে হয়ে যাবে, তাই না? আচ্ছা, এবার আরেকটা অপশন যদি আমরা দেখি, আবার ক্লিক করলাম অ্যাডজাস্টেড বাই ইচ মান্থ। প্রতি মাসে 10% করে ইয়া হবে, না প্রতি মাসে 500 করে, সরি, প্রতি মাসে 500 করে অ্যাডজাস্ট হবে। তাহলে প্রথম মাসে 3000, পরের মাসে 500 যোগ হলে কত? 3500 না? পরের মাসে 4000, 4000-এর সাথে 500 যোগ হলে 4500, আরো 500, এভাবে যোগ করে করে কি সামনের দিকে সে আগাবে, তাই তো? ওটা টাকা ছিল। আর পার্সেন্টেজটা হচ্ছে আবার ক্লিক করলে অ্যাডজাস্ট বাই পার্সেন্টেজ ইচ মান্থ, প্রতি মাসে 10% করে হবে। তাহলে 3000 10% কত? 300 না? 3000 10% কত? 300 তো? 300 পরের মাসে গিয়ে হবে। এরপরে আবার এর সাথে আরো 10% অ্যাড করেন, 3630, এভাবে করে 10% করে সে আগাবে। মানে তিনটা অপশন আছে, আপনি যে এই অ্যাকাউন্টে যত ধরনের খরচ করছেন সেটাকে আপনি তিন ভাবে প্রেজেন্ট করতে পারেন। ওই ফিক্সড অ্যামাউন্ট দিয়ে হইতে পারে, তারপরে হইতে পারে সেটা মানে আর কি কিছু অ্যামাউন্ট অ্যাডজাস্ট করে, আবার হইতে পারে সেটা পার্সেন্টেজ আকারে। ঠিক আছে, এই তিন ভাবে করতে পারেন। আপনি চাইলে বাজেট এখানে ইম্পোর্ট করতে পারেন, এখানে ইম্পোর্টের অপশন আছে। আর এখান থেকে এক্সপোর্ট আকারে আপনি সিএসভি, এক্সেল, গুগল শিটে ডাউনলোড করে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন।
ঠিক আছে, আপনাদেরকে দিলাম, আপনারা যে অ্যাকাউন্টে কাজ করছেন এতদিন, অবশ্যই তো ইনফরমেশন আছে। সেখান থেকে আপনার নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে আপনারা অ্যান্সার গুলা বের করেন। ক্লিয়ার? ওকে। হাউ টু কানেক্ট জিরো উইথ হাবডগ। বাজেটে আরেকটা অপশন আছে, দুইটা দেখেন, একটা সামারি, একটা ম্যানেজার। আমাদের বাজেট করতে হবে, ওই দুইটা আমাদের জন্য না, ওই দুইটা ম্যানেজমেন্ট লেভেল দেখবেন। আমাদের কাজ হচ্ছে ম্যানেজ করা। হাবডগ আমরা টেক্সটের সাথে কুইক বুকস এর কানেক্টিভিটি করছি। এই যে হাবডগ, হাবডগের চেহারা দেখতে হচ্ছে এমন। এই যে হাবডগ, এটা জেরোর সাথে অনেকাংশে মিলে যায়। এমন না যে জেরো ছাড়া আর অন্য কোনোটাতে করা যায় না, অবশ্যই করা যায়। দেখেন, প্যারেন্ট অর্গানাইজেশন জেরো, ঠিক আছে, এটার উদ্ভাবক হচ্ছে জেরো নিজেই। হ্যাঁ, হাবডগের সাথে জেরোতে কিভাবে কানেক্ট করবো আমরা? সর্বপ্রথম আমরা হাবডগ লিখে সার্চ করব। প্রথমে ফ্রি অ্যাকাউন্ট, আমাদের এখানে আসলে আমরা যে অ্যাকাউন্ট গুলো ওপেন করতেছি সেগুলো হইতেছে ফ্রি অ্যাকাউন্ট। আপনার ক্লায়েন্ট এগুলো সাবস্ক্রিপশন দিয়ে কিনে নেবে। তারপরে দেখেন এখানে বলছে ক্রিয়েটেড অ্যাকাউন্ট, 14 দিন। হ্যাঁ, তারপরে হইতেছে ক্রিয়েট অ্যাকাউন্টের পরে সাইন আপ উইথ ইমেইল। ইমেইলের পরে আপনার ক্লায়েন্ট এখানে তার বিস্তারিত নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সবকিছু দিবে। ঠিক আছে? আচ্ছা, দেওয়ার পরে তার ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেটাকে সে ভেরিফিকেশন কনফার্ম করে নিবে। করার পরে অ্যাক্সেস করতে দিবে তার ওই ব্যক্তির ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সে অ্যাক্সেস করে নিবে। করার পরে এটা হতেছে হাবডগের একটা ইন্টারফেস। ঠিক আছে? এখন হাবডগের ড্যাশবোর্ড। এরপরে আসেন, যদি ইউজার্স অপশনে ক্লিক করে তাহলে এখানে পাওয়া যায় ইনভাইট ইউজার। এখানে ক্লিকছি ক্লায়েন্ট ইনভাইট অ্যাকাউন্টেন্ট হু ক্রিয়েট হাবডগ অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্ট, মানে ক্লায়েন্ট যদি সে একটা হাবডগ এর সাবস্ক্রিপশন কিনে সে আপনাকে ইনভাইট করবে এই অপশনের মাধ্যমে। তারপরে হচ্ছে অর্গানাইজেশন, অর্গানাইজেশনের যেই ডিটেলস গুলো আছে সেই সম্পূর্ণ ডিটেলস গুলো দিতে হবে। তারপরে হইতেছে অর্গানাইজেশন ইজ ফর 30 days ট্রায়াল ভার্সন, এটা কি 30 দিন মেয়াদের ট্রায়াল ভার্সন। তাহলে এটাকে আপগ্রেড করতে চাইলে আপগ্রেড করতে পারেন, না চাইলে শুধু ট্রায়াল ভার্সন ব্যবহার করতে পারেন। তারপরে প্রোফাইল, তারপর পাসওয়ার্ড, 2 factor অথেন্টিকেশন, সাইন উইথ জেরো। এরপরে অ্যাকাউন্ট ইন্টিগ্রেশন, কার সাথে ইন্টিগ্রেশন করবেন। এই দেখেন বাম পাশে একটা ট্যাবে জেরোর যে কোম্পানির সাথে আপনি ইন্টিগ্রেশন করতে চাচ্ছেন সেই কোম্পানিটা ওপেন করে রাখবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যাবে। কানেক্টেড হওয়ার পরে এইখানে দেখেন ডকুমেন্ট আপলোড করতে বলছে মাল্টি পেজ পিডিএফ শিট, মানে এই যে ডকুমেন্টটা আপলোড করতে বলছে এটা কি আকারে হবে, জেপিজি, পিএনজি এবং পিডিএফ ফাইল। আচ্ছা, এরপরে হচ্ছে একটা কি আপনার ডেমো ইনভয়েস তারা দিয়ে দেয় প্র্যাকটিস সেশনের জন্য। ডেমো ইনভয়েস দিয়ে দেয়, এই ইনভয়েসটা মাঝখানে শো হচ্ছে আর ডান পাশে গিয়ে আপনি জিনিসগুলো ঠিক করতে হয়। আসলে আমাদের অ্যাকাউন্টেন্টদের কাজ কিন্তু এখান থেকেই শুরু। এর আগে যেগুলো করে আসছে দেখে আসছেন সেগুলো হইতেছে ক্লায়েন্ট করে আসবে। ঠিক আছে? এখন এই জিনিসটা দেখবেন, দেখার পরে আপনার ডকুমেন্টের টাইপ কি ঠিক মতো দিবেন, কে সাপ্লায়ার, এখান থেকে দেখে দেখে সবগুলা জিনিস ফিল আপ করবেন সঠিকভাবে। এই যে দেখেন। হ্যাঁ, তবে একটা কথা ভাইয়া, সেটা হচ্ছে যে প্রোডাক্ট সার্ভিস আপনি অ্যাড করতে চাচ্ছেন
সেটা অবশ্যই জেরোতে থাকতে হবে। যে ট্যাক্স রেট অ্যাড করতে চাচ্ছেন সেটা অবশ্যই জেরোতে থাকতে হবে। না হলে সেটা থাকবে না। আচ্ছা, পুরা জিনিসটার মধ্যে অবশ্যই প্রোডাক্ট লিস্টে, ট্যাক্সে এগুলা না থাকলে তো আপনার অ্যাড হবে না তো ভাই। তারপরে আসেন এই যে এখানে ২ টা অপশন আছে। এখানে সিঙ্গেল লাইন আছে, মাল্টিপল লাইন আছে। এখন আপনার একটা ইনভয়েসে অনেকগুলা লাইন থাকতে পারে, বিলে অনেকগুলা লাইন থাকতে পারে, তাই না? এখন সেই লাইনের জন্য আপনি এখানে সিলেক্ট করে দেবেন। একটা লাইন থাকলে একটা, অনেকগুলো লাইন থাকলে মাল্টিপল। সিলেক্ট করে বাকি ইনফরমেশন গুলো দিবেন। দেওয়ার পরে যখন আপনি কি করবেন, পাবলিশ করবেন। দেওয়ার পরে আপনি যখন এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করবেন, যেহেতু সেটা কি ছিল, বিল ছিল, সেটা কোথায় আসবে, আপনার জেরোর পারচেজ ওভারভিউ প্যানেলের এইখানে সেটা সে দেখাবো। ঠিক আছে, পাবলিশ করার পরে এই যে দেখেন, পাবলিশ করার পরে যদি আমি জেরোতে এসে বিলটা ওপেন করি, তাহলে এই দেখেন বিলের ছবি বাম পাশে দেখাচ্ছে, আর ডান পাশে এই ইনফরমেশন গুলা সঠিক হয়েছে কিনা আপনি সেটা দেখতে পারেন, এবং দেখে আপনি কি করতে পারেন, অ্যাপ্রুভ করতে পারেন। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? আপনার কাজ মূলত বেসিক্যালি শুরু হচ্ছে এইখান থেকে। আপলোড করার পর আপনি শুধু দেখে দেখে মিলাবেন, এবং প্রত্যেকটা জিনিস ঠিক আছে কিনা দেখার পরে স্টেপ বাই স্টেপ সেটা জেরোতে ঠিকঠাক মতো পোস্টিং হয়েছে কিনা দেখে আপনি সেটাকে দরকার হয় কোনো কিছু আপডেট করে দেন। এতটুকু হচ্ছে আপনার হাফডগের সাথে জেরো কানেকশন। ঠিক আছে, সেম প্রসেসই যদি আপনি কুইক বুকস এর সাথে হাফডগ কানেক্টেড করেন, আবার সেম প্রসেসই হচ্ছে আপনার কুইক বুকস এর সাথে যদি ডেক্সটের কানেকশন করেন, সেম জিনিসই, বাই কোনো ডিফারেন্স নাই। তাহলে এটা গেলে হচ্ছে আমাদের আপডেট। আমাদের এখন রিকনসিলেশনের পার্টটা দেখতে হবে, তাই তো? ব্যাংক ক্রেডিট কার্ড রিকনসিলেশন এবং পেপাল রিকনসিলেশন। ওকে, এখন আমাদের যে গাইডলাইনটা দেওয়া আছে সেটার লাইন, আজকে আপনাদের প্রজেক্টও দিয়ে দিব জেরোর সাথে। আচ্ছা, এখানে অনেকগুলা ব্যাংকের আমি স্টেটমেন্ট দিয়ে দিছি, ঠিক আছে? আমরা সবাই জানি যখন আমরা কোনো একটা ব্যাংকের রিকনসিলেশন করতে যাই, তখন সেটা সিকোয়েন্সিয়ালি করতে হয়, তাই না? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ধরেন 3 মাসে যদি দেওয়া থাকে, প্রথমে জানুয়ারিটা করব, তারপরে ফেব্রুয়ারিটা, তারপরে মার্চেরটা। অবশ্যই আগে জানুয়ারিটা ঠিকঠাক আছে কিনা সঠিকভাবে রিকনসিলেশন করার পরে তারপরে নেক্সট মান্থে যাবেন। আর অবশ্যই নেক্সট মান্থে যাওয়ার আগে ওপেনিং ব্যালেন্সটা দেখে নেবেন, ডেটটা দেখে নেবেন, আপনার স্টেটমেন্টের সাথে মিলিয়ে নেবেন। তাহলে আমরা সর্বপ্রথম মেট্রো ব্যাংকটা দেখি। মেট্রো ব্যাংক, মেট্রো ব্যাংক 1 জানুয়ারি 2020-এ এখানে ওপেনিং ব্যালেন্স কত দেওয়া আছে আমরা যদি একটু খেয়াল করি, এই যে এখানে দেখেন ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে 888.15। টোটাল মানি ইট হয়েছে 1800 জিবিপি, মানি আউট হয়েছে 2288.68 জিবিপি, আর এন্ডিং ব্যালেন্স 399.47 জিবিপি। আচ্ছা, এরপর হচ্ছে এই যে এখানে কিছু তাদের ট্রানজেকশন গুলো দেওয়া আছে অনেক, ঠিক আছে, হিউজ। তাহলে আমরা এই স্টেটমেন্ট থেকে আমরা কি করব, সবার আগে আমাদের কাজ কি, ডেটটা দেখা। ডেট দেখা হচ্ছে সবার আগে ফরজ কাজ, তাই না? তারপরে হচ্ছে ওপেনিং ব্যালেন্স দেখা। আচ্ছা, তাহলে আমাদের মেট্রো ব্যাংক নামে কি কোনো ব্যাংক আছে আমাদের এখানে? আচ্ছা, যদি থাকতো তারপর আমরা নতুন করে অ্যাকাউন্ট ওপেন করে নিতাম। কেন? কারণ আমরা যেহেতু রিকনসিলেশন করতেছি, প্রপারলি ডকুমেন্ট না থাকলে আমরা রিকনসিলেশন সঠিকভাবে করতে পারবো না। তাহলে চার্ট অফ অ্যাকাউন্টসে চলে যাব, সেখান থেকে অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে যাব। অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড উইদাউট ব্যাংক ফিতে যাব, কন্টিনিউতে যাব। মেট্রো ব্যাংক, তাই না? মেট্রো ব্যাংক। আচ্ছা, মেট্রো ব্যাংক চেকিং অ্যাকাউন্ট ধরলাম। অ্যাকাউন্ট টাইপ হইতেছে আদার, অ্যাকাউন্ট নাম্বার যে কোনো একটা দিয়ে দিব।
আচ্ছা, অ্যাকাউন্ট কোড আপাতত দিলাম না, অ্যাড অ্যাকাউন্টে চলে যাই। মেট্রো ব্যাংক, তাই না? এটা কোথায় খুঁজে পাবো? অ্যাসেট পাশে, মেট্রো ব্যাংক। এই যে মেট্রো ব্যাংক। এখন তার কি করতে হবে? ওপেনিং ব্যালেন্স আনতে হবে। ওপেনিং ব্যালেন্সটা কয় তারিখে আনবো? 1 জানুয়ারি 2020, তাই তো? কিসের মাধ্যমে? যেহেতু ব্যাংকের অ্যাকাউন্ট, তাহলে এটাকে আনবো কিসে? রিসিভ মানির মাধ্যমে, তাই তো? রিসিভ মানির মাধ্যমে এই যে মেট্রো ব্যাংক। নেক্সটে যাব, মালিক নিয়ে আসছে ওপেনিং ব্যালেন্স জানুয়ারি 1, 2020, জানুয়ারি 2020 1 তারিখ। এখানে ইয়ে দিব হচ্ছে ওপেনিং ব্যালেন্স, কোয়ান্টিটি দিব হচ্ছে 1, আর ওপেনিং ব্যালেন্সটা কত ছিল? 888.15, তাই না? 888 আচ্ছা, তাহলে আমরা ওপেনিং ব্যালেন্সটা দিব এখানে। তাহলে চার্ট অফ অ্যাকাউন্ট কি হবে? ক্যাপিটাল। চার্ট অফ অ্যাকাউন্ট হবে কি? ক্যাপিটাল। নো ভ্যাট দিব, দিয়ে আমরা ওপেনিং ব্যালেন্সটা নিয়ে আসলাম। তাহলে এটার ওপেনিং ব্যালেন্সটা আমরা দেখতে পাবো আমাদের চার্ট অফ অ্যাকাউন্টে গেলে আমরা দেখতে পাবো। মেট্রো ব্যাংক, এটার ওপেনিং ব্যালেন্স চলে আসছে। তাহলে এবার আসেন আমাদের কোথায় গেলে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন করতে পারবো। আমাদের যেমন মানে আর কি কুইক বুকসের সময় বাম পাশে নেভিগেশন প্যানেল ট্রানজেকশন থেকে আমরা যেতাম আমাদের রিকনসিলিয়েশনের যে পার্টটা ছিল, ব্যাংক ট্রানজেকশনে যেতাম। কিন্তু এখানে আপনার রিকনসিলিয়েশনের জন্য আপনার ওই কাঙ্ক্ষিত ব্যাংকে যাইতে হবে। সেটার জন্য অ্যাকাউন্টিং এর আন্ডারে যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে যাইতে হবে। ঠিক আছে, আমরা ব্যাংকে চলে যাব। তারপরে হচ্ছে আমাদের ছিল কি? মেট্রো ব্যাংক, তাই না? এখানে আমরা ব্যাংকটাকে সিলেক্ট করবো। এই যে এখানে আপনার ভিডিও দেখতে পারেন ব্যাংক অ্যাকাউন্টের, মেট্রো ব্যাংক। এই যে মেট্রো ব্যাংক, তাই না? মেট্রো ব্যাংকটাকে ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পরে এই যে এটা হচ্ছে আপনার ব্যাংকিং প্যানেল। এইখানে একটা অপশন কি আপনারা দেখতে পারতেছেন? সেটা হচ্ছে ক্যাশ কোডিং, এনিওয়ান ক্যাশ কোডিং। এই অপশনটা আসতো না ততক্ষণ পর্যন্ত যখন আমরা প্রথম ক্লাসে অ্যাক্সেসটা নিয়েছিলাম, অ্যাডমিন অ্যাক্সেস। দেখেন এটা কত স্মুথলি অ্যাক্সেস, সেটা পরে বুঝতে পারবেন কাজ করতে গেলে। দেখেন সবার আগে কি কাজ করতে হবে? আমরা কিভাবে পিডিএফ থেকে সিএসভি করতে হয় সেটা আমরা অনেক আগেই দেখছি কুইক বুকসে, তাই না? এটা আর এখানে এখন আর রিপিট দেখাবো না। তাহলে সবার আগে এখানে আসার পরে সবার আগে এই যে ওপেনিং ব্যালেন্সটা আছে না, এটাকে রিকনসাইল করতে হবে। কিভাবে রিকনসাইল করব? এই যে এখানে দেখেন স্ট্যাটাস কি আনরিকনসাইল আছে না? আনরিকনসাইল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডান পাশের অপশন থেকে ড্রপ ডাউন থেকে আছে মার্ক অ্যাজ রিকনসাইল। মানে সবার আগে ওপেনিং ব্যালেন্সটা তো রিকনসাইল করতে হবে, তারপরে না বাকিগুলো আসবে। মার্ক অ্যাজ রিকনসাইল, এই যে দেখেন মার্ক অ্যাজ রিকনসাইল। আবার সে আমি ব্যাংকে ফিরে যাই। দেখেন এখন স্ট্যাটাস কি? রিকনসাইল না? এখন আপনি কি করবেন? সিএসভি ফাইল করবেন, পিডিএফ থেকে সিএসভি করবেন। করার পরে এবার আসেন ইম্পোর্ট করতে হবে। কোথায়? এই যে ম্যানেজ অ্যাকাউন্টের পাশে ড্রপ ডাউন মেনু থেকে এখান থেকে ইম্পোর্ট স্টেটমেন্ট আছে না? দেখতে পারতেছেন কি ভাই পিছন থেকে? ম্যানেজ অ্যাকাউন্টের পাশে ড্রপ ডাউন মেনু থেকে ইম্পোর্ট স্টেটমেন্ট, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে ইম্পোর্ট করার জন্য তিনটা তারা প্যানেল দিবে, আপলোড, ইম্পোর্ট, সেটিং এন্ড রিভিউ। এখানে তারা বলতেছে ডাউনলোড এ 0 CSV টেমপ্লেট। তাদের একটা টেমপ্লেট দেখার জন্য বলতেছে, আপনি এটাকে ডাউনলোড করে নেন। দেখেন তাদের টেমপ্লেটটা কেমন দেখা যাচ্ছে বা কি রকম। ডেট, অ্যামাউন্ট, পেই, ডেসক্রিপশন, রেফারেন্স এন্ড চেক নাম্বার। কোন দুটা কলাম ম্যান্ডেটরি? ডেট আর অ্যামাউন্টের কলাম ম্যান্ডেটরি না? আচ্ছা, ডেট আর অ্যামাউন্টের কলাম ম্যান্ডেটরি। এবার আপনারা এই পিডিএফ থেকে সিএসভি করে নেবেন। হ্যাঁ, আমার কাছে একটা করা আছে, আমি এটা দিয়ে করতেছি। এখানে ট্রানজেকশন হচ্ছে কটা? 111টা ট্রানজেকশন।
কপি করে নিয়ে আসলাম। অ্যামাউন্টে দেখেন এখানে কি ঝামেলা হয়েছে, এখানে অ্যামাউন্টের জায়গায় চলে আসে কি ডেসক্রিপশন, তাই না? এটাকে আমরা একটু কারেকশন করে নেব। ডেসক্রিপশন কলামে দিয়ে দিব। আর যে অ্যামাউন্টের কলামটা আছে সে অ্যামাউন্টের টাকাটা আমরা ইয়ে করে অ্যামাউন্টের কলামে দিয়ে দেব। ক্লিয়ার? আমরা ঠিকঠাক করে নিলাম তাদের টেমপ্লেট অনুযায়ী। ঠিক করার পরে আমরা এটাকে সেভ করব। সেভ করে এবার আমরা কি করব, সেটাকে ব্রাউজ করার চেষ্টা করব। সিলেক্ট আ ফাইল, যেখানে আমাদের আছে সেই ফাইলটাকে নিয়ে ওপেন করে দিব। এখানে আপলোড হয়ে গেছে, নেক্সট অপশনে যাব। অপশনে যাওয়ার পর এটা হচ্ছে বেসিক্যালি ম্যাপিং করা, মানে আপনার সাথে জেরোর ফিল্ডের কিরকম ডাটাগুলা দিছেন সেগুলাকে ম্যাপিং করতেন। যেগুলো দিবেন না, এই যে দেখেন ফাঁকা হয়ে আছে, দেখছেন ফাঁকা, কোনো ধরনের লেখা নাই, নো ফিল্ড নো ফিল্ড। ওকে, এটা নিয়ে চিন্তার কারণ নাই। আচ্ছা, রেডি টু ইনপুট সব যে ঠিকঠাক থাকে, কমপ্লিট ইনপুট। এখন এগুলা কোথায় চলে গেছে? রিকনসাইল অপশনে। কোথায় গেছে? রিকনসাইল অপশনে। এইবার দেখেন কত সুন্দর এবং মার্জিত জিনিসটা, একটু খেয়াল করুন। এখানে রিকনসিলেশনের জন্য এই যে একটা ট্রানজেকশন, প্রথম ট্রানজেকশনটা হচ্ছে এতটুকু, খেয়াল করেন। এইখানে বাম পাশে আপনাকে আহ, যদি আমি আরেকবার একটু দেখাই, এতটুকু পেতেছে ফার্স্ট ট্রানজেকশন। এখানে বলতেছে রিভিউ ইওর ব্যাংক স্টেটমেন্ট লাইন, মানে বাম পাশে রিভিউ করো, লাইনটা এখানে গিয়ে শেষ হলো, দেন ম্যাচ উইথ দ্য ট্রানজেকশন ইন জিরো, ডান পাশে গিয়ে ম্যাচ করো। এখানে বাম পাশে রিভিউ জন্য আপনাকে দিছে, ডান পাশে আপনাকে ম্যাচ করার জন্য দিছে। এখন এখানে কয়টা জিনিস ম্যাচ, ম্যাচ করা মানে কি, যদি সিমিলার কোনো ট্রানজেকশন জিরোতে থেকে থাকে সেটাকে আপনি কি করবেন, ম্যাচিং করে নেবেন। তারপর হচ্ছে ক্রিয়েট, ক্রিয়েট মানে কি নতুন করে জিনিসটাকে তৈরি করতে হবে। হু, হু মানে কি কার জন্য করতেছেন, নেম অফ দা কন্ট্রাক্ট। তারপর হোয়াট, হোয়াট মানে কোন চার্ট অফ অ্যাকাউন্ট, মানে কোন খাতে এই জিনিসটা ব্যয় হয়েছে। আর হোয়াই মানে কি ডেসক্রিপশন, এই যে সুন্দর করে ভিতরে লেখাও আছে, কষ্ট করে আপনাদের মনে রাখতে হবে না কোন জিনিসটা কি, সেটা ভিতরে লেখাও আছে। ঠিক আছে? তারপর ট্রান্সফার, যদি কোনো মানি ট্রান্সফার হয় এটা, তাহলে মানি ট্রান্সফার। আর এই যে দেখেন সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ডিসকাস। আমরা যখন কুইক বুকসে করে আসছি কোনো কাজ, তখন ক্লায়েন্টকে দেখানোর জন্য আমাকে আলাদা করে ফাইল দিতে হইতো, যে আপনি দেখেন আমি রিকনসিলিয়েশনের জন্য এই হেডগুলো ব্যবহার করছি, এগুলো ঠিক আছে কিনা। এখন এই হেডগুলো যে ঠিক আছে কিনা সেগুলো সে দেখতো, দেখে সে আমাকে একটা রিভিউ জানাইতো। অথচ এইখানে ডিসকাস নামে একটা আলাদা অপশনই আছে, যেখানে আপনি লিখে রাখতে পারেন নোট আকারে, পরে ক্লায়েন্ট সেটা দেখে নেবে। তারপরে নিচে হচ্ছে ট্যাক্স রেট সিলেক্ট করে দিবেন। দেখছেন মানে কত সুন্দর ওয়েল অর্গানাইজড ভাবে দেওয়া আছে। আচ্ছা, আমি দেখি কোনোটা কি ম্যাচ করছে কিনা। এই যে এইখানে খেয়াল করেন, খুব মজার ইন্টারেস্টিং জিনিস। আমি এখানে মোর ডিটেলসে ক্লিক করলাম। মোর ডিটেলসে ক্লিক করার পর এখানে বলতে ট্রানজেকশন ডেট, ডেসক্রিপশন, কত অ্যামাউন্ট কি হয়েছে, ডেবিট হয়েছে, স্পেন্ড মানি। দেখেন সে কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিছে, ওই যে ডেসক্রিপশনের মধ্যে ফেসবুক কথাটা লেখা ছিল, সে অটোমেটিক্যালি নিয়ে নিছে কি ফেসবুক, তাই না? তারপরে এটা কি কাজে, ক্রেডিট কার্ড পারচেস, মানে এটা বেসিক্যালি ওই অ্যাডভার্টাইজিং এর জন্য সে কার্ড ইউজ করছে, এই জন্য দেখেন সে নিয়ে নিছে কি অ্যাডভার্টাইজিং মার্কেটিং নিছে কিনা। তারপরে ডেসক্রিপশন, আপনি ডেসক্রিপশন চাইলে দিতে পারেন, এখান থেকে নিয়ে চাইলে কপি করে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। আর আপনার এই যে ভ্যাট, এখান থেকে সিলেক্ট করে দিবেন কি নো ভ্যাট, দিয়ে জাস্ট ওকে দেন, রিকনসাইল হয়ে গেছে। ঠিক আছে, কুইক বুকস এর মতো এত প্যাচানোর কিছু নাই। তারপরে এটা কেউ একটু ইয়া করেন, ক্রেডিট কার্ড পারচেস, সেম জিনিসই দেখেন ফেসবুক লেখা ছিল, সে নিয়ে নিছে, অ্যাডভার্টাইজিং বাবদ খরচ হয়েছে। ঠিক আছে, এটাকে ওকে দিয়ে দেন। দেখেন আর কোনো কিছু আছে নাই। আচ্ছা, এবার আমরা একটু খেয়াল করব, এতগুলা ট্রানজেকশন, এতগুলা ট্রানজেকশন, আমরা একটু ক্যাশ কোডিং এ আসি দেখি। এতগুলা ট্রানজেকশনের মধ্যে সবগুলা ম্যাক্সিমামে কিন্তু ডিরেক্ট ডেবিট পেপাল পেমেন্ট না, হ্যাঁ, ডিরেক্ট ডেবিট
পেপাল পেমেন্ট। আচ্ছা, এই জিনিসটা কি, আমরা এটা একটু চ্যাট জিপিটি, ওই যে আমরা মনে আছে চ্যাট জিপিটির হেল্প নিয়ে যে কাজ করছিলাম, হ্যাঁ, ঠিক সেম ভাবেই কাজটা করব। হ্যাঁ, আমি বুঝতে পারলাম। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা ওই ট্রানজেকশন গুলাকে কপি করব, কপি করে এনে এখানে পেস্ট করে দেব। কপি করে এনে আমরা এখানে পেস্ট করে দেব। দেখা যাক তারা কি অ্যান্সার দেয়। দেখেন, ডিরেক্ট ডেবিট পেপাল পেমেন্ট, তাই না? এটা কি তারা বলতেছে? অনলাইন টাইপের এক্সপেন্স, তাই তো? আচ্ছা, অনলাইন টাইপের এক্সপেন্স, ওকে, ওয়েল, আমরা তাহলে আমাদের এখানে কিছু আমরা চেষ্টা করি, যেহেতু অনেকগুলা নামে একবারে হয়েছে না, পেপাল পেমেন্ট হয়েছে না, তাহলে আমরা কি করব, একটা রুল ক্রিয়েট করব। কি করব? একটা রুল ক্রিয়েট করব। দেখেন রুলটা কিভাবে ক্রিয়েট করি। এই ম্যানেজ অ্যাকাউন্টের পাশে ড্রপ ডাউন থেকে ব্যাংক রুল আছে, এখানে ভিডিও দেওয়া আছে, ক্লোজ করে দিব। দেখেন কত সুন্দর ভাবে সিস্টেম। আপনার এই যে রুলটা কি স্পেন্ড মানির জন্য করবেন, না রিসিভ মানির জন্য করবেন, না ট্রান্সফার মানির জন্য করবেন? আপনার এখানে কি সবগুলা কি ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য ডিরেক্ট ডেবিট পেপার পেমেন্ট কি স্পেন্ড না? তাহলে আপনার কি করবেন, স্পেন্ড মানিতে ক্লিক করবেন, করার পরে ক্রিয়েট রুলে যাবেন, এখানে দিবেন এনি, তারপরে হইতেছে টেক্সট ফিল্ড, তাই তো? টেক্সট ফিল্ড নাকি ডেসক্রিপশন, ডেসক্রিপশনের সাথে আমরা মিলাবো কন্টেন্ট, আর কি লেখাটা কপি করব, এই যে ডিরেক্ট ডেবিট পেপাল পেমেন্ট, এই লেখার সাথে তো মিলাবো, এই জন্য ডিরেক্ট ডেবিট পেপাল পেমেন্ট দিলাম। তারপরে টু অ্যান এক্সিস্টিং নিউ কন্টাক্ট, এখান থেকে আমরা বুঝতে পারতেছি পেপাল নামে কি আরেকটা কন্টাক্ট সৃষ্টি হবে, তাই তো? পেপাল নামে আরেকটা কন্টাক্ট সৃষ্টি হবে। আচ্ছা, আমরা নতুন করে অ্যাড করে দিলাম পেপাল। এরপরে আসেন মজার একটা জিনিস দেখেন, এখানে বলতেছে দুইটা জিনিস, অটোমেটিক্যালি অ্যালোকেট ফিক্সড ভ্যালু লাইন আইটেম, মানে অটোমেটিক্যালি অ্যালোকেটেড হয়ে যাবে একটা ফিক্সড ভ্যালু ধরে, অথবা উইথ এনি রিমাইন্ডার, কোনো কিছু রিমাইন্ডার না দিয়ে, বা উইথ এনি রিমাইন্ডার মানে কোনো রিমাইন্ডার দিয়ে অ্যালোকেট রেশিও ইউজিং পার্সেন্টেজ, মানে আপনি এই রুলের কত পার্সেন্টেজ অ্যাপ্লাই করতে চান সেটাও বলতে পারেন। এই যে ডেসক্রিপশনে যেই লেখাটা কপি করে আনছেন না, সেই লেখাটা এখানে পেস্ট করে দেন। অ্যাকাউন্ট কি হবে, পেমেন্ট, তাই তো? অনলাইন পেমেন্ট, দেখি এটার কাছাকাছি কোনো ইয়ে আছে কিনা। মার্কেটিং, অডিট, ফি, ক্লিয়ারিং, ডেসক্রিপশন, পোস্টেজ, জেনারেল, ইন্স্যুরেন্স, লিগাল, অপারেটিং ইজ প্রিন্টিং, আইটি সফটওয়্যার, ডক্টর, এমপ্লয়িজ, নাই তাই না? আদার এক্সপেন্সও নাই, জেনারেল এক্সপেন্স আছে, এই জেনারেল এক্সপেন্স দিলাম। হ্যাঁ, আপনারা চেষ্টা করুন যত অনলাইন পেমেন্ট বা এরকম কিছু দেওয়ার। ট্যাক্স রেট আমরা এটা ধরুন নো ভ্যাট, দেখেন কত পার্সেন্ট করতেছি অ্যাপ্লাই করব, টোটাল 100% অ্যাপ্লাই করব। তারপরে রেফারেন্স, এখানে আমরা কিসের সাথে মিলাবো, ডেসক্রিপশনের সাথে মিলাবো। অ্যাড রুল, কোন ব্যাংকের সাথে এটা যাবে, ব্যাংকটা কোনটা ছিল ভাইয়া? মেট্রো ব্যাংক, তাই না? মেট্রোটাকে সিলেক্ট করে দিবেন। এই রুলের নাম কি, পেপাল নামে একটা রুল, সেভ করে দিব। সেভ হয়ে গেছে। এখন জাদু দেখবেন,
জাস্ট আমি ক্যাশ কোডিং এ রেখে একটা জাদু দেখাবো। দেখেন তো, পুরা সব মিলে গেছে না? হ্যাঁ, মিলছে? রুলে পড়ছে? এখন আমি যদি রিকনসাইলে বসে থেকে, দেখেন রিকনসাইল অপশনে বসে থেকে কি বলবো? আসো আগে দেখাচ্ছি। একটা একটা করে ওকে দিতাম। কতক্ষণ ধরে দিব? ভাই হাত ব্যথা হয়ে যাবে তো। কতক্ষণ ধরে ওকে দিব? এর থেকে ভালো যাবো ক্যাশ কোডিং এ। পুরাটাকে করব সিলেক্ট। যেগুলা যেগুলা রুলে পড়ে নাই সেগুলাকে আনসিলেক্ট করব। এই যে আনসিলেক্ট করলাম, আনসিলেক্ট করলাম যেটা এটা রুলে পড়ে নাই, আনসিলেক্ট করলাম। জাস্ট এক ক্লিকে দেখবেন সব চলে গেছে। দেখেন তো, এক ক্লিকে গেছে, কয়টা গেছে? 97টা চলে গেছে। 110টার মধ্যে। হ্যাঁ, দেখছেন? এইটাই হইতেছে ক্যাশ কোডিং এর আসল মজা। ওই অ্যাডমিন প্যানেল থেকে যদি না নিয়ে আসতেন এই ক্যাশ কোডিং জীবনেও আসতো না। এবার বাকি যেগুলো আছে সেগুলো আমরা এক এক করে ধরে দিয়ে দেখতে পারবো। এই যে এটা হইতেছে মার্কেটিং, ক্রেডিট কার্ড পারচেজ, অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং। তারপর ক্রেডিট কার্ড পারচেজ, অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং এক্সপেন্স, গুগল অ্যাডস। আপনি চাইলে পেইন নাম সিলেক্ট করে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। মেল চিপ, কুইক বুকস এর আরেকটা প্রোডাক্ট, এটাও অ্যাডভার্টাইজিং। তারপরে অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি, তাই না? ব্যাংক ফি। আচ্ছা, ট্রানজ্যাকশন চার্জ, এটাও ব্যাংক ফি হয়। ওকে, তাহলে যেগুলো যেগুলো হয়েছে জাস্ট সিলেক্ট করেন। দেখছেন আর কয়টা আছে ভাই? আর আছে? অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং আছে কি আর কিছু? 112টা ছিল তাই না? সেখান থেকে মাত্র কয়টা আছে? দুইটা আছে। এখন এই দুইটা আমি বুঝতেছি না রিসিভড হয়েছে, আমি যে ডিটেলসে দেখি ইনওয়ার্ড পেমেন্ট সারা আর এইচ। এখন তার কাছ থেকে বুঝতেছি না এক্স্যাক্টলি কি হয়েছে ডিসক্রিপশন দেখে। এই যে দেখেন ডিসকাস অপশনে গেলে আপনি এখানে লিখে নোট করে রাখতে পারেন, আপনার ক্লায়েন্ট সে দেখে নেবে। বুঝতে পারছি? এখন আমরা আপাতত পক্ষে ট্রান্সফার মানি করে দিই, ধরলাম কোনো কারণে ট্রান্সফার হয়ে আসছে এটা আমার ব্যাংকে। ওকে, এটা ট্রান্সফার মানি দিয়ে দিলাম। যেহেতু প্রপার ডকুমেন্ট না, এই যে দেখেন কি রেকনসাইল হয়ে গেছে না? কি গ্রেট জব, ইউ হ্যাভ রিকনসাইল দ্য ট্রানজেকশন ফর দিস অ্যাকাউন্ট। কত? 399.47, তাই তো? এবার দেখেন আমরা যদি স্টেটমেন্টটা একটু বের করি, 399.47 আসছে না? হ্যাঁ, মিলছে? হ্যাঁ, এইভাবে করে রিকনসাইল করবেন। এবার আসেন রিকনসিলেশন রিপোর্ট বের করবেন। রিকনসিলেশন রিপোর্ট বের করবেন, রিকনসাইল অ্যাকাউন্টে যান বা রিকনসিলেশন রিপোর্টে যেতে পারেন, সমস্যা নাই। এখান থেকে আপনি কয় তারিখ থেকে কয় তারিখ চাচ্ছেন? জানুয়ারি 2020-এর 1 তারিখ থেকে জানুয়ারি 31 তারিখ পর্যন্ত, তাই তো? এটা না ভাইয়া? অ্যাকাউন্টটা জানুয়ারি 1 তারিখ থেকে জানুয়ারি 31 আপডেট করে দিলাম। এই যে আপনার রিকনসিলেশন রিপোর্ট। মনে হচ্ছে কি ছোট, তাই না? কুইক বুকস এর মধ্যে তো বিস্তারিত পাবেন। দেখেন এখানেও শুভঙ্করের ফাঁকি আছে, এক্সপোর্টের পাশে পিডিএফ, পিডিএফ এ আপনি ডাউনলোড করে নেন। দেখেন শুভঙ্করের ফাঁকি বের হয়ে গেছে। 1 পেজ, 2 পেজ, 3, 4, 5, 6, 7, 8, 8টা পেজ বের হয়েছে। মানে আপনাকে দেখাইছিল 1 পেজ, শুধু শুরুর পেজ দেখাইছে। এখানে সেম ভাবে খুব সুন্দর ভাবে অর্গানাইজ। তাহলে বলেন রিকনসিলেশন কার্ডটা বেশি সহজ, কুইক বুকস না জেরো? ভাই সাইদুজ্জামান ভাই, জিরো। হারুন ভাই, জেরোটা সহজ না কুইক বুকস একটা সহজ?
পারলে সমস্যা হবে নাকি? হ্যাঁ, আচ্ছা, আসেন একটা ক্রেডিট কার্ড করে দেখাই। হ্যাঁ, ক্রেডিট কার্ড সেম ভাবে ক্রেডিট কার্ড করব। ব্লু বিজনেস প্লাস ক্রেডিট কার্ড। হ্যাঁ, সেম জিনিসই। এখানে আপনার প্রিভিয়াস ব্যালেন্স ৩০,৩৪৫.১০। ঠিক আছে, আর হচ্ছে লাস্ট ব্যালেন্স। এখানে তো সব ধরনের ট্রানজেকশন আছেই। ডেটটা দেখতে চাচ্ছি। ক্রেডিট কার্ডের প্রিভিয়াস ব্যালেন্সটাই তো ওপেনিং ব্যালেন্স না? হুম, ২১ সাল ডিসেম্বরের ৩১, ডিসেম্বর ২০। ওকে, তাহলে আমরা আপাতত পক্ষে আমেরিকান এক্সপ্রেস নামে একটা কি করব, ক্রেডিট কার্ড অ্যাড করি। অ্যাড উইদাউট বেনিফিট, কন্টিনিউ। নাম দিব আমেরিকান এক্সপ্রেস ব্লু বিজনেস প্লাস ক্রেডিট কার্ড। ওকে, অ্যাকাউন্ট টাইপ এটা হইতেছে ক্রেডিট কার্ড, লাস্টের 4 ডিজিট লাগবে। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্টে যাব। তার ওপেনিং ব্যালেন্স লাগবে তাই না ভাইয়া? ওপেনিং ব্যালেন্স কিসের মাধ্যমে দিব বলেন তো? ক্রেডিট কার্ডের ওপেনিং ব্যালেন্স। হুম, কোনটা দিয়ে দিব? আমেরিকান এক্সপ্রেস। ওকে, 2020 সালের ডিসেম্বর, যেহেতু মাঝামাঝি থেকে হয় 15। আচ্ছা, এখানে দিব হচ্ছে ওপেনিং ব্যালেন্স। কোয়ান্টিটি দিব হচ্ছে 1, ইউনিট প্রাইস 30,345, আর অ্যাকাউন্ট দিব হচ্ছে ক্যাপিটাল। ওকে, তাহলে সেভ করে দিলাম। ব্লু বিজনেস প্লাস ক্রেডিট কার্ডের ওপেনিং ব্যালেন্স চলে আসে না? হ্যাঁ, এটা কোথায়? এই প্যানেলটা কোথায় বেসিক্যালি? এই প্যানেলটা হচ্ছে অ্যাকাউন্টিং এর আন্ডারে ব্যাংক অ্যাকাউন্টে। ঠিক আছে, এই যে আমেরিকান এক্সপ্রেস ব্লু বিজনেস প্লাস ক্রেডিট কার্ড, এটাকে আগে সবার আগে কি ওপেনিং ব্যালেন্সটাকে রিকনসিলেশন করে নিব। অপশন থেকে মার্কাস রিকনসাইল করে নিব। এটা শুধু হেল্পিং ব্যবস্থা। হুম যে রিকনসাইল করতে হয়। হুম ওপেনিং ব্যালেন্সটা। আচ্ছা, এরপর আসেন ইম্পোর্ট করব কিভাবে, ম্যানেজ অ্যাকাউন্ট থেকে ইম্পোর্টে স্টেটমেন্ট। ইম্পোর্টে এটাকে কিভাবে এটা থেকে সিএসভি তে করবেন সেটা তো আপনারা সবাই ভালোই জানেন আমার থেকে। না, আপনাকে ভালো লাগে। করছেন তো ভাই, রিসেন্টলি আপনারা করতেছেন। তো বলে আমি জানি। আচ্ছা, এখান থেকে টেমপ্লেট ডাউনলোড করতে বলতেছে, টেমপ্লেটটাকে ডাউনলোড করে নিব। সিমিলার ভাবে ডেট, অ্যামাউন্ট, পে। অবশ্যই একটু খেয়াল রাখতে হবে যে আপনি যখন কোনো সিএসভি ফাইল করবেন ওপেনিং ব্যালেন্সটা দিয়ে চেক করে নেবেন যে এন্ডিং ব্যালেন্সটা মিলে কিনা, তাই না? আচ্ছা, আমাদের ওপেনিং ব্যালেন্সটা কত ছিল? এনিওয়ান? 30,345.10, তাই তো? এখানে মাইনাস দিয়ে আমি একটু দেখে তো হিসাব করে। 30,345.10। এবার নিচে ইজ ইকুয়াল টু সাম। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটা দিলাম, তারপরে কি দিতে হবে? কমা। এখান থেকে শুরু করে এই পর্যন্ত ক্লোজ করে 31,083.40, তাই না?
31,083.40 ওই মানে আর কি পয়েন্টে পরে দেখা যাবে যে হিসাব করে ঠিক হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমার ক্লোজিং ব্যালেন্সটা কি ঠিক আছে না? আচ্ছা, আমি ডিলিট করে দিই ওইটাকে, দিয়ে সেভ করে দিলাম। হ্যাঁ, এরপরে আসেন সেম ভাবে আমরা কি করব, সিলেক্ট আ ফাইল, স্টেটমেন্ট, আপলোড, নেক্সট, সবগুলো ম্যাপিং করে দেখলাম ঠিক আছে কিনা, তারপরে কমপ্লিট ইম্পোর্ট। ভাই সিএসভি ফাইল কখনো সেভ হয় না আপনার? কোন মানে সিএসভি? সেভ করলে যে কম্পিউটারে এটা অটো কি একটা সবসময় সেভে ক্লিক করলে হ্যাঁ, লেখা উঠে না যায়। হয় ওটা আসলে আমরা ওই যে এক্সেল ফাইলগুলো তো ক্র্যাক ভার্সন ব্যবহার করি না, সেগুলো একটু পুরাতন হয়ে গেলে ওই রকম নোটিফিকেশন গুলো আসে। সিএসভি তো হয় একটা হ্যাঁ, এক্সেল একটা সিএসভি। আচ্ছা, এখন দেখেন 14টা ট্রানজেকশন আছে। এখন ক্যাশ কোডিং এ আমরা যাই, দেখি মিল খুঁজে পাই কিনা। এই যে আপওয়ার্ক, তাই না? আপওয়ার্ক নামে কি আছে অনেকগুলা, তাই তো? একটা, দুইটা, তিনটা। আচ্ছা, এটা ম্যানুয়ালি করতে পারবো। রুল ক্রিয়েট করব। হ্যাঁ, আপওয়ার্ক প্রফেশনাল ফি, প্রফেশনাল। আচ্ছা, প্রফেশনাল ফি নামে নাই। লিগ্যাল 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 এন্ড প্রফেশনাল ফি, লিগ্যাল আছে। এল ই জি এ। আচ্ছা, লিগ্যাল এক্সপেন্স আছে। আচ্ছা, তাহলে আপওয়ার্কে 441, আপওয়ার্কে, আচ্ছা, যেখানে যেখানে আপওয়ার্ক আছে আমি সেখানে আর রুল ক্রিয়েট করলাম না। যেগুলো আপওয়ার্কে হয় সেগুলো বেসিক্যালি লিগ্যাল এন্ড প্রফেশনাল ফি হবে। আপনি যখন ওই চ্যাট জিপিটিতে দিবেন, তখন তারা ওই সেম জিনিসটাই আপনাকে দেখাবে। দেখেন, নো ভ্যাট, যেহেতু অল্প ট্রানজেকশন আর রুল ক্রিয়েট করলাম না, ম্যানুয়ালি করে দিতে পারবো। আর কোনো কিছু কি আছে? নাই। 5টা কি হয়ে গেছে? আচ্ছা, এরপরে আসেন ইন্টারনেট চার্জ, তাই না? ইন্টারনেট কেবল চার্জ, তাহলে সাবস্ক্রিপশন ফি দিতে পারি আমরা। অফিসিয়াল আইটি সফটওয়্যার এন্ড কনজিউমেবল, এটাও দেওয়া যায়, অথবা সাবস্ক্রিপশনও দেওয়া যায়। হ্যাঁ, 485, এটা হবে নো ভ্যাট। তারপরে হচ্ছে প্রথম থেকে যদি আসি, এটা ফোনেক্স। আচ্ছা, খরচগুলোকে আমি একটু ইয়ে করি। অ্যাডভার্টাইজিং, এটা হইতেছে অ্যাডভার্টাইজিং, ইয়াতে বলা আছে নো ভ্যাট। তারপরে মোজো ডিলার, ও আমরা সিলেক্ট করতে হবে। এই এখানে পাওয়া যায় না। না। আচ্ছা, এটা জেনারেল এক্সপেন্স, তারপর অটো পে পেমেন্ট, এটা দিব না। স্পেকট্রাম গার্ডেন ক্লাবস, এটা হচ্ছে 485 সাবস্ক্রিপশনে। গ্যালকো অটো ইন্স্যুরেন্স, এটা ইন্স্যুরেন্স। মানে ডেসক্রিপশন দেখে দেখে আমি এগুলাকে ইয়া করে দিচ্ছি। নো ভ্যাট। আচ্ছা, লাস্টে অটো পে। আচ্ছা, যে কটা হয়েছে আমি সেই কটাকে অ্যাড করে ফেলি। ওকে, আরো 5টা চলে গেল। আর এখানে কিছু নাই। ডিলার কার্গোস, অটো পে। আচ্ছা, এগুলাকে আপাতত পক্ষে আমি ইয়ে করে দিই, দেখে এখান থেকে ঠিক করে দিই। রিসিভ মানে যেহেতু হয়েছে, আমার কাছে প্রপার ডকুমেন্ট নাই, ওদের কাছ থেকে কিভাবে পাইছি? ব্যাচ ড্রাইভ এন্ড ফোনিক্স এজেন্ট, কিভাবে পাইছি যেহেতু নাই, আমি আপাতত পক্ষে ট্রান্সফার মানি করে নিচ্ছি। অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে ডিসকাসের নোট নিয়ে নেবেন, ঠিক আছে?
কোনো কিছু পে করছেন, আচ্ছা, ধরলাম ডিরেক্ট কোনো এক্সপেন্স হয়েছে, নো ভ্যাট, আচ্ছা, এটারও কোনো কিছু নাই আপাতত পক্ষে। আপনারা চ্যাট জিপিটি থেকে হেল্প নিয়ে সেভাবে করবেন, হ্যাঁ, যেটা আগে দেখাইছিলাম। ওকে, দেখেন আপনার রিকনসিলেশন হয়ে গেছে, ঠিক আছে। ভাইয়া আচ্ছা বলেন, রেকর্ড হয়েছে। মানে গত ক্লাসের যে তারপর আসেন এবার রিকনসিলেশন রিপোর্ট বের করব। আপডেট করে দিই, এই যে আপনার রিকনসিলেশন রিপোর্ট পিডিএফ এ ডাউনলোড করে নেন। এখানে লাস্ট ব্যালেন্স 31,083.42, এই যে দেখছেন লাস্টে মিলে গেছে না, তখন 2-1 পয়সার ব্যবধান ছিল, কিন্তু এখন কিন্তু ঠিকই মিলে গেছে। তাহলে বুঝাইতে পারছি আপনাদেরকে কিভাবে রিকনসিলেশন করতে হয়। আর পেপালের আর কোনো স্টেটমেন্ট দিই নাই, আপনারা যে কুইক বুকসে রিকনসিলেশনের সময় আপনাদের যে একটা ফোল্ডার দিছিলাম, ফোল্ডারের মধ্যে পেপাল স্টেটমেন্ট ছিল, যেভাবে পেপাল ওইখানে রিকনসিলেশন করে আসছেন ওই সেম স্টেটমেন্টটাই এখানে রিকনসিলেশন করবেন, এই যে মাত্র যেভাবে দেখালাম। এন্ড পেপাল তাহলে কিভাবে অ্যাড করবেন, পেপাল হইতেছে কি আপনার অ্যাসেট, তাই না, কারেন্ট অ্যাসেট ধরে তাকে অ্যাড করতে হবে, তারপরে কি ওপেনিং ব্যালেন্স জিরো, তাই না, যারা করে করছেন ওইখানে তারা জানেন যে ওটার ওপেনিং ব্যালেন্সও জিরো, ক্লোজিং ব্যালেন্সও জিরো, তাই তো। এই যে এইভাবে রিকনসিলেশন করবেন যেভাবে মাত্র দেখালাম, প্রসেস কিন্তু কি সেম, এখানে কোনো চেঞ্জ নাই। তো আপনাদের আলহামদুলিল্লাহ জিরো আজকে কমপ্লিট, যা যা শিখালাম জিরোতে এগুলার কাজই হচ্ছে সব থেকে বেশি, ঠিক আছে, তো এগুলা কাজে বেশি করে দেখেন।